আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অধীর আগ্রহ নিয়ে আমার ক্লাসের অপেক্ষায় আছো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে প্রচুর পরিমাণে কমেন্ট করার জন্য, ক্লাসগুলো নেওয়ার জন্য, এবং তোমরা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছো সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো শিক্ষার্থীরা, তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের আমি অনেকগুলো ক্লাস ইউটিউবে দিয়েছি। সেই প্রেক্ষিতে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার নবম শ্রেণীর ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে দেন আমাদের জন্য অনেক ভালো হয়। তো তোমাদেরকে বলি, আমরা নবম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারটা নিয়ে আগে আলোচনা করি। দেখো, নবম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারে টোটাল গ্রামার রয়েছে 60 মার্কের। এই গ্রামাটিক্যাল টপিকে কি কি রয়েছে একটু যদি আমরা দেখি। দেখো, প্রথমে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, অর্থাৎ একটা উইথ ক্লোজ তোমাকে করতে হবে, শূন্যস্থান দেওয়া থাকবে, সেটা 5 মার্কের। এবং আরেকটা হচ্ছে উইদাউট ক্লোজ, সেখানে শূন্যস্থান দেওয়া থাকবে কিন্তু কোনো ইনফরমেশন বা বক্সের মধ্যে কোনো ইনফরমেশন দেওয়া মানে থাকবে না, সেখানেও 5 মার্ক রয়েছে। 3 নম্বরে আসবে সাবস্টিটিউশন টেবিল, একটা টেবিল দেওয়া থাকবে, তুমি এ কলামের সাথে বি কলাম এগুলো মিল করতে হবে। 4 নম্বরে সবচেয়ে কঠিন গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব, এটি তোমাদের সিলেবাসে রয়েছে। তারপরে রয়েছে 5 নম্বরে ন্যারেশন, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে, অর্থাৎ তোমাকে সেন্স করে লিখতে হবে। এরপরে চেঞ্জিং সেন্টেন্স, অবশ্যই তোমাকে চেঞ্জিং সেন্টেন্স লিখতে হবে, 10টা দেওয়া থাকবে, 10টারই আনসার করতে হবে, এখানে 10 মার্ক। তো আমি যদি বলি গ্রামারের অনেক কঠিন টপিকগুলোর মধ্যে অন্যতম এই চেঞ্জিং সেন্টেন্স, এটার আরেকটা নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এরপরে ইউজ অফ সাফিক্স প্রিফিক্স তোমাদের সিলেবাসে রয়েছে, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে সাফিক্স প্রিফিক্স থেকে, সেটাও তোমাদেরকে শেখানো হবে। এরপরে ট্যাগ কোয়েশ্চেন, তুমি অনেক কোয়েশ্চেনের নাম শুনছো, আজকে আবার আরেকটা কোয়েশ্চেনের নাম শুনো। ডাব্লিউএস কোয়েশ্চেনের নাম শুনছো, ইয়েস নো কোয়েশ্চেনের নাম শুনছো, এখন শুনো ট্যাগ কোয়েশ্চেন, এটাও তোমাদের সিলেবাসে রয়েছে, একদম নতুন একটা টপিক। এরপরে সেন্টেন্স কানেক্টর, তোমরা একেবারে নিউ কামার, সেন্টেন্স কানেক্টর নিয়ে মোটামুটি তোমরা কোয়েসিভ ডিভাইসে একটু ধারণা পেয়েছো, আর এখানে পাবে বিস্তারিত ধারণা। এরপরে কমপ্লিটিং সেন্টেন্স, এখানে 5টা দেওয়া থাকবে, 5 মার্ক, অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া থাকবে, পরেরটা তুমি তোমার সেন্স অনুযায়ী ফিল আপ করবে, পরিপূর্ণ করবে, কমপ্লিট করবে। এরপরে রয়েছে পাংচুয়েশন মার্ক, এটাতে 5 মার্ক শিক্ষার্থীরা। তো টোটাল আমরা গ্রামারে পাচ্ছি 60 মার্ক, আর লিখিত হবে আমাদের 40 মার্ক। কি থাকবে? সিবি থাকবে, প্যারাগ্রাফ থাকবে, লেটার থাকবে এবং কম্পোজিশন থাকবে। টোটাল আমাদের 40 মার্ক থাকবে। ঠিক আছে শিক্ষার্থীরা? তো তোমাদেরকে আমি বলি, তোমরা আমাকে যারা ভালোবাসো, আমি এমন একজন মানুষ সবসময় চিন্তা করি আসলে আমি যেভাবে শিখছি ছাত্রছাত্রীদেরকে ওইভাবে শেখাবো, আসলে এইটাই হচ্ছে নিয়ম। তো আমি এই টপিকগুলো তোমাদেরকে এমনভাবে শেখাবো, ছোটবেলায় মায়ের কোলে বাচ্চা যখন তোমার কথা শিখেছে, মাতৃভাষা শিখেছে, ঠিক সেইভাবে আমি তোমাদেরকে এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশটার এই গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আমার ক্লাসের জন্য বাবারে একটু ধৈর্য প্রয়োজন, তোমার একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে ধরে এই ক্লাসগুলো করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। তুমি যদি চাও যে স্যার আমি গ্রামারে 60-এ 60 না স্যার 55 পাবো, 50+ তো আমার বেসের স্টুডেন্ট পায়, ওইটা তো মানে বলতেই পারি। আমার যে বেসগুলো, প্রাইভেট বেসগুলোর স্টুডেন্টগুলো অটোমেটিক্যালি প্রত্যেকটা পরীক্ষাতে এই গ্রামারে 60-এর মধ্যে 55, 50 থেকে 55 পেয়েই যায়। তো স্যার আমরা তোমাদের উদ্দেশ্যে বলি, যদি তুমি 50 পেতে চাও গ্রামারে সবগুলো টপিকে, তাহলে আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা। আর তোমাদের উদ্দেশ্যে বলি, স্যারে তোমাদেরকে একদম খোলাসা করে বলি, তোমরা যারা আমাকে ফলো করো, এই যে এতগুলো টপিক, এগুলো চাইলে স্যারে ফ্রি ক্লাসের মাধ্যমে সম্ভব না। হলপ করে বলতে পারি, সত্যি বিশ্বাস করো। তোমাদের যাদের আর্থিক অবস্থা একটু ভালো, চেষ্টা করবা স্যারের প্রাইভেট বেসে ভর্তি হয়ে যাওয়ার জন্য। এইখানে ভর্তি হলে স্যারে প্রত্যেকটা জিনিসকে খোলাসা করে আস্তে আস্তে
একদম খোলাসা করে বেসিক থেকে স্যারে তোমাদেরকে শেখাবো। এর জন্য তোমরা কোথাও যেতে হবে না। তো স্যার সায়েন্সে পড়ি, স্যার আমি আর্টসে, স্যার কমার্সে, তুমি শুধু তোমার ওই সাবজেক্টগুলো নিয়ে টেনশন করবা, গ্রুপের সাবজেক্টগুলো নিয়ে। বাট ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের দায়িত্ব আমার মাথায় দিয়ে দিবা। তোমাদের এই দুইটা সাবজেক্টে A+ আনার দায়িত্ব আমার, এবং সবসময় তুমি তোমার স্কুলে টপ পজিশনে থাকবে ইংলিশে, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তো আজকে আমরা তোমাদের সাথে যে কোনো একটা টপিক নিয়ে তো অবশ্যই আলোচনা করতে হবে। তো তোমাদের সাথে আমরা আজকে সবচেয়ে নতুন যে একটা টপিক ট্যাগ কোয়েশ্চেন, এই ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে, ইনশাআল্লাহ তোমরা ক্লাসটি দেখতে। শিক্ষার্থীরা দেখো, আজকে আমরা ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো ট্যাগ কোয়েশ্চেন মানে কি? ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন, অর্থাৎ বক্তা তার বক্তব্য শেষে শ্রোতাদের মতামত যাচাইয়ের জন্য বক্তব্য শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় বা জুড়ে দেয়, সেটাকেই আমরা বলবো ট্যাগ কোয়েশ্চেন। আচ্ছা, সহজ করে তোমাদেরকে বলি, একটু জটিল হয়ে যাচ্ছে তাই না ট্যাগ কোয়েশ্চেনের সংজ্ঞাটা? আসলে সংজ্ঞাটা যদি জটিল হয়, ট্যাগ কোয়েশ্চেনটা খুব মজার, খুব সহজে আমরা শিখতে পারবো। তো দেখো, আর ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের এই সেন্টেন্স, এগুলোকে আমরা সেন্টেন্স বলতে পারবো না, এগুলোকে আমরা অবশ্যই স্টেটমেন্ট বলবো। একটু খেয়াল করে দেখো, এই যে এই অংশটাকে আমরা বলবো স্টেটমেন্ট, আমরা এটাকে সেন্টেন্স বলতে পারবো না। আর ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে এরকম করে সেন্টেন্সের মতো এটাকে স্টেটমেন্ট বলবো। এখানে একটা কমা থাকবে, এরপরে শূন্যস্থান দিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যেহেতু আমাদের ট্যাগ কোয়েশ্চেন অর্থাৎ WH কোয়েশ্চেন কিন্তু আছে, তারপরে ইয়েস নো কোয়েশ্চেনও আছে, আর একটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্স কিন্তু 3 প্রকার। এই 3 প্রকারের এক প্রকারের নাম হচ্ছে WH কোয়েশ্চেন, আরেকটা প্রকারের নাম হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, সর্বশেষ যেটা সেটার নাম হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন কিন্তু স্বয়ংসম্পূর্ণ কোয়েশ্চেন না, অর্থাৎ এখানে আমি একটা কথা বলবো, কথা বলার পরে আরেকজনের মতামত যাচাই করব, যে আমি বলবো সে খুব ভালো, তাই না? এই যে তাই না বললাম, এটাই কিন্তু ট্যাগ কোয়েশ্চেন। আমি বলবো যে আমি আগামীকাল ঢাকায় যাচ্ছি, ঠিক আছে? এই যে ঠিক আছে বললাম, এটাও ট্যাগ কোয়েশ্চেন। অর্থাৎ কথা আমার শেষ হওয়ার পরে প্রশ্নের মতো করে একটা আনসার চাওয়া হচ্ছে, সেটাকেই আমরা বলবো ট্যাগ কোয়েশ্চেন শিক্ষার্থীরা। তো দেখো, জাস্ট এরকম যে সেন্টেন্সগুলোর মতো থাকবে এটাকে স্টেটমেন্ট বলবো, এখানে একটা কমা থাকবে আর এখানে আনসারটা হবে। অর্থাৎ এই স্টেটমেন্টের আলোকে আমাদের ট্যাগের কি আনসার হবে। দেখো, ট্যাগের আনসার কিন্তু দুইটা হতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। ট্যাগের আমি দেখলাম ট্যাগ কোয়েশ্চেনের 2 ধরনের আনসার হতে পারে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা হচ্ছে না বোধক। অর্থাৎ এই স্টেটমেন্টটা, এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা যদি হ্যাঁ বোধক হয় বা অ্যাফার্মেটিভ হয়, তাহলে এই ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ বা না বোধক। আবার এই স্টেটমেন্টটা যদি আমার কি হয়, না বোধক হয়, তাহলে এই ট্যাগ কোয়েশ্চেনটা হবে হ্যাঁ বোধক। অর্থাৎ স্টেটমেন্টটা কি নেগেটিভ হবে না পজিটিভ হবে, সেটা স্টেটমেন্টের উপরেই নির্ভর করবে। যদি সেটা হ্যাঁ বোধক হয় তাহলে ট্যাগ হবে না বোধক, আর এটা যদি না বোধক হয় ট্যাগ হবে হ্যাঁ বোধক। অর্থাৎ একটা একটা বিপরীত হবে শিক্ষার্থীরা। আমার মনে হয় তোমরা কিছুই বুঝো নাই, সমস্যা নাই, ইনশাল্লাহ বুঝাচ্ছি ভালো করে। দেখ, তো শিক্ষার্থীরা এখানে আমি 3টা উদাহরণ দিছি, একটু খেয়াল করো তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, এখানে আমি সরাসরি একটা স্টেটমেন্ট দিয়েছি, স্টেটমেন্ট বলবো, এটাকে সেন্টেন্স বলবো না, কি বলবো, স্টেটমেন্ট বলবো। এটাও একটা স্টেটমেন্ট, এটাও একটা স্টেটমেন্ট। এখন এটার আনসার কি হবে, আনসারগুলো কিভাবে লিখবো মাথায় রাখবো। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে 2টা জিনিসের কথা মাথায় রাখলে হবে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আরেকটা হচ্ছে সাবজেক্ট, আরেকটা কি সাবজেক্ট। 2টা জিনিস মনে রাখবো, একটা অক্সিলারি ভার্ব আর একটা সাবজেক্ট। আচ্ছা, এখানে কি পাইছি, এই তো স্যার প্রথমটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, ওকে। তারপরে অক্সিলারি ভার্ব মনে রাখবো, কি অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব, এই তো একটা অক্সিলারি ভার্ব, এই তো একটা অক্সিলারি ভার্ব।
এই অক্সিলারি ভার্বেরই ট্যাগ কোয়েশ্চেনের বেলা এটাকে অপারেটর বলা হয়। কি বলা হয়? অপারেটর। তাহলে আজকের পর থেকে আমি যতদিন তোমাদেরকে ক্লাস নিব বা তোমাদের ক্লাস নিব ততদিন পর্যন্ত এইটার নাম সারা জীবনের জন্য চিন্তা করতে হবে স্যার অক্সিলারি ভার্ব না অপারেটর। কি চিন্তা করবা? অপারেটর। তাহলে এটার নাম কি? স্যার অপারেটর। এগুলোর নাম কি? অপারেটর। ওকে, তো বুঝলাম এটা অপারেটর, এটা অপারেটর। কয়টা জিনিস দরকার? দুইটা জিনিস দরকার। আচ্ছা, পেয়ে গেলাম, সাবজেক্ট পেয়ে গেলাম, অপারেটর পেয়ে গেলাম। এবার আরেকটা কথা তোমাদেরকে বলি, সাবজেক্ট সব সময় প্রোনাউন হবে। কি হবে? প্রোনাউন। কি হবে? প্রোনাউন। সাবজেক্ট অলওয়েজ প্রোনাউন হবে। আচ্ছা, এখানে প্রোনাউন দেওয়া আছে বোনাস, এখানেও প্রোনাউন দেওয়া আছে বোনাস। এখন তোমরা যদি কেউ আমাকে প্রশ্ন করো যে স্যার প্রোনাউন কোনগুলা, এগুলা খায় না মাথায় দেয়? দেখো, আসলে তোমাদের যে কারিকুলামের প্রবলেম হওয়ার কারণে অনেকেই গ্রামারে পিছিয়ে গেছে। সেই জন্য তোমাদেরকে আমি বলবো যে একদম বেসিক থেকে যদি শিখতে চাও তাহলে ওই আমার সাথে প্রাইভেটেই যুক্ত হয়ে যাও তোমরা, আর ফ্রিতে যদি যতটুকু কভার করতে পারো করবা ইনশাল্লাহ। ওকে, দেখো এটা প্রোনাউন, এটা প্রোনাউন। আর মিহির সে ছেলে, তো ছেলে হলে কি হয়? এটা প্রোনাউনটা মনে মনে হি, আমি ধরলাম হি, এখানে কিন্তু দেওয়া নাই। আমাদেরকে প্রোনাউন করে নিতে হবে, নাউন থাকলে প্রোনাউন করে নিতে হবে। ওকে, এইবার দেখি এই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। হ্যাঁ, এই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ বাক্য কোনগুলা? যেই বাক্যে কোনো নট নাই, যেই বাক্যে কি নাই? এই নট জাতীয় কিছু নাই। নট, নো, নোবডি, নো হয়া, এই জাতীয় কিছুই নাই, সেগুলা কিন্তু আমার অ্যাফার্মেটিভ। তো এই বাক্যটা অ্যাফার্মেটিভ। আচ্ছা, তাহলে এটাকে করতে হবে কি? নেগেটিভ। আমি বললাম ট্যাগ কোয়েশ্চেনটা যদি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা করতে হবে কি? নেগেটিভ। ওকে, তাহলে এই স্টেটমেন্টটা আমরা দেখতে পাচ্ছি সে অ্যাফার্মেটিভ, তাহলে আমার আনসারটা করতে হবে কি? নেগেটিভ। তো শিক্ষার্থীরা শুরুতে অলওয়েজ শুরুতে মাথায় থাকতে হবে অক্সিলারি ভার্বটা শুরুতে বসবে। ওকে, আমি অক্সিলারি ভার্বটা শুরুতে বসাইছি। নেগেটিভ করার জন্য এই অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। মাথায় যেন থাকে যে অক্সিলারি ভার্বের সাথে নট এইভাবে কখনো যুক্ত হবে না। অলওয়েজ অক্সিলারি ভার্বের সাথে অ্যাপোস্ট্রফ দিয়ে নট যুক্ত করতে হবে, অর্থাৎ ইজন্ট। একটা হচ্ছে ইজ, নট, এটা কন্ট্রাকশন বা সংক্ষেপে এটাকে বলে ইজন্ট। মাথায় রাখতে হবে সবসময় সংক্ষিপ্ত ফর্মটাই আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে এটার আনসারটা হবে ইজন্ট। ওকে, আর প্রোনাউন যেভাবে আছে প্রোনাউনের প্রোনাউন। ওকে, তাহলে আমার একটা আনসার হয়ে গেছে। সহজ না? খুব সহজ। ওকে, আচ্ছা, পরেরটা একটু দেখো। অক্সিলারি ভার্বটা আমার শুরুতে বসবে। আচ্ছা, এই তো বসালাম। এটার সাথে নট যুক্ত করতে হবে। আচ্ছা, এই তো নট যুক্ত করে দিলাম। আর প্রোনাউনের প্রোনাউন, তো প্রোনাউন হি আছে, আমরা হি এর হি বসালাম। ওকে, এরপর একটা এই যে এখানে হ্যাজ আছে, হ্যাজ একটা কি? অক্সিলারি ভার্ব, একটা অপারেটর। তা আমি এখানে হ্যাজটা বসালাম। বসানোর পরে আমার এখানে কোনো নট নাই যেহেতু, তো আমরা এর সাথে নট যুক্ত করলাম। আর মিহির হচ্ছে ছেলে, তো বললাম সব সময় তার প্রোনাউনটাই বসাতে হবে, তো এটার প্রোনাউন হি, বসালাম এখানে হি। আনসার হয়ে গেছে শিক্ষার্থীরা। একদম সহজভাবে আমরা এই কাজগুলো করব। তাহলে এটার জন্য আমাদের কি কি জিনিস শিখতে হবে? শিখতে হবে সাবজেক্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, আর অক্সিলারি ভার্ব অথবা অপারেটরগুলো চিনতে হবে। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কোন বাক্যে নট আছে, কোন বাক্যে নট নাই, বা কোন স্টেটমেন্টে নট আছে, কোন স্টেটমেন্টে নট নাই, সেটা সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে শিক্ষার্থীরা। তো আমি তোমাদেরকে এই পর্যায়ে অপারেটরগুলো একটু চিনিয়ে দিচ্ছি, যেগুলো দেখলেই তুমি বুঝবে ও আচ্ছা এগুলো অপারেটর। আর এই বাক্যে কিছু নট সম্পর্কে এই পর্যায়ে আমরা কিছু অপারেটর সম্পর্কে দেখব। তো আমরা স্টেটমেন্টের মধ্যে এগুলো দেখলে আমরা বুঝে নিব এগুলো অপারেটর বা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এগুলোকে সামনে নিয়ে আমরা হয় নট যুক্ত করব, নট যুক্ত করব না শিক্ষার্থীরা। দেখো, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড, ডেয়ার, ডু, ডিড, ডাজ, এগুলো হচ্ছে আমার অপারেটর। একটু কষ্ট করে তোমরা স্ক্রিনশট করে নিবা অথবা খাতায় লিখে রাখবা, এগুলোই হচ্ছে অপারেটর। আমার সমস্ত ট্যাগ জুড়ে এগুলোই লাগবে। কি? এম, ইজ,
আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড, ডেয়ার, ডু, ডিড, ডাজ। এগুলো হচ্ছে অপারেটর। এগুলো কি? অপারেটর। শিক্ষার্থীরা এগুলো কি? অপারেটর। আমরা জেনে গেলাম তো মেনে গেলাম, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এরপরে আমরা দেখব নেগেটিভ ওয়ার্ড কোনগুলো, অর্থাৎ একটা সেন্টেন্স, একটা স্টেটমেন্টকে যে নেগেটিভ হিসাবে ধরবো সেই ওয়ার্ড কোনগুলো একটু দেখে। তো শিক্ষার্থীরা এই পর্যায়ে একটু দেখো, আসলে আমরা বিভিন্ন স্টেটমেন্ট বা সেন্টেন্সের মধ্যে নট দেখেই বুঝি এই সেন্টেন্সটি নেগেটিভ, ঠিক আছে? কিন্তু নট ছাড়াও আরও কিছু শব্দ থাকলে বা ওয়ার্ড থাকলে সেগুলোকে আমরা নেগেটিভ হিসাবে ধরতে পারবো। তো দেখো, নো বা নট এগুলো দেখেই আমরা সচরাচর জানি যে এই সেন্টেন্সটি নেগেটিভ। বাট নো বা নট না থেকেও যে শব্দগুলো থাকতে পারে, হার্ডলি, বেয়ারলি, scarcely, rarely, seldom, few, little, nobody, no one, none, neither, nothing, neighbor, এই শব্দগুলো মুখস্থ করে ফেলবা। আমি আবার বলি, নট বা নো এগুলো তো থাকবেই। হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, ফিউ, লিটল, নোবডি, নো ওয়ান, নান, নেইদার, নাথিং, নেইবার, এই শব্দগুলো বা এই ওয়ার্ডগুলো কোনো স্টেটমেন্টের মধ্যে থাকলেই সেই স্টেটমেন্টটা নেগেটিভ। ঠিক সেই ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ। ওকে শিক্ষার্থীরা, একটা উদাহরণ আমি তোমাদেরকে দিই। তো এই উদাহরণটা দেখো, হি ক্যান হার্ডলি রিমেম্বার ইট। ওকে শিক্ষার্থীরা, দেখো এখানে আমাদেরকে আগে অপারেটর খুঁজে বের করতে হবে। আচ্ছা, এই তো আমি ক্যান একটু আগে লিখলাম যে একটা অপারেটর পেয়ে গেছি। অপারেটর পাওয়ার পরে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এই তো হি একটা সাবজেক্ট আমি পেয়ে গেছি শিক্ষার্থীরা। এইবার এই বাক্যটা বা এই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেটা খুঁজে বের করতে হবে। তো এই বাক্যটা নেগেটিভ কিভাবে বুঝলাম? এই যে হার্ডলি লেখাটা দেখে। তা আমি বললাম কোনো সেন্টেন্সে যদি হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি মানে হার্ডলি থাকে, তাহলে ওই সেন্টেন্স বা স্টেটমেন্টটি নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে ট্যাগ করতে হবে কি? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি? জাস্ট এটার সাথে কোনো নট হবে না, অপারেটরটা শুরুতে বসবে, ক্যানের ক্যান আর এই হি এর হি, উত্তর হবে ক্যান হি। যদি এই হার্ডলি কথাটা না থাকতো তাহলে এই স্টেটমেন্টটি হতো অ্যাফার্মেটিভ, ট্যাগ হতো নেগেটিভ, তখন এটার আনসার হতো কান্ট হি। ওকে, খেয়াল করতে হবে কোন জায়গাতে আমরা পরিবর্তন করি। এইটাই আনসার, শুধু এইটুকু আনসার তুমি পরীক্ষার সময় লিখলেই 5 মার্ক পেয়ে যাবে। একটাতে 1 করে, 5টাতে 5 মার্ক শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা আরও কিছু নিয়ম তোমাদেরকে একটু দেখাই, অপেক্ষা কর। তো শিক্ষার্থীরা এই ক্ষেত্রে আমি ট্যাগের সাবজেক্ট অথবা অ্যাজ ইউজুয়াল যে সাবজেক্ট সেগুলো ট্যাগের ক্ষেত্রে কিভাবে বসবে বা কিভাবে ব্যবহার হবে সেটা নিয়ে আলোচনা করবে। তো শিক্ষার্থীরা একটু দেখো, ব্যক্তি যদি পুরুষ হয়, ব্যক্তির নাম যদি পুরুষবাচক শব্দ হয় তাহলে সেটার ক্ষেত্রে আমরা হি লিখব। আর ব্যক্তির নাম যদি মহিলাবাচক বা মহিলা হয় তাহলে সেটার ক্ষেত্রে আমরা সি লিখব শিক্ষার্থীরা। আচ্ছা, এরপরে বস্তু থাকলে ইট, বডি থাকলে দে। আচ্ছা, এই ক্ষেত্রে কোন বডি? আমরা অনেক ক্ষেত্রে দেখি এভরিবডি, এভরিবডি। ওকে, এই যে বডি আছে, বডি থাকলে দে, এত কথা জানার দরকার নাই, শেষে বডি থাকলেই দে। শুধুমাত্র 2টা বডি, একটা হচ্ছে ডেড বডি এবং স্টিল বডি, এই 2টা ছাড়া বাকি যত বডি আছে সবগুলো বডির ক্ষেত্রে দে বসাবো। ডেড বডির ক্ষেত্রে ইট, স্টিল বডির ক্ষেত্রে ইট। যদিও এগুলো এই পর্যন্ত পরীক্ষাতে আসে নাই, কিন্তু জাস্ট বডি থাকলে যে দে সেটা পরীক্ষাতে বারবার এসছে। তাহলে আমরা বুঝবো এভরিবডি দে। তাহলে কি হতে পারে? সামবডি, এনিবডি, নোবডি। তাহলে এভরিবডি, তোমার সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি। সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি। ঠিক একই সাথে এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং। একই সাথে এনিওয়ান, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান। এই যে ওয়ান থাকলে দে বসবে, থিং থাকলে ইট বসবে, বডি থাকলে দে বসবে। তারপরে আল্লাহ বা গড, আল্লাহ বা নাম, আল্লাহ বা গড যদি সাবজেক্ট হিসাবে থাকে এটার জন্য হি বসবে। তবে মাথায় রাখতে হবে এখানের যে এজটা আল্লাহ, আল্লাহর সম্মানার্থে বা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন হিসেবে এই এজটাকে ক্যাপিটাল করে লিখতে হবে। আর যত সাবজেক্ট
অর্থাৎ প্রোনাউন আমরা লিখব সবগুলা কিন্তু ছোট হাতের লিখতে হবে, শুধু আল্লাহ বা গড থাকলে তার প্রোনাউনটাই এসটাকে বড় করে লিখতে হবে, ঠিক আছে। আর অল থাকলে ইট বসবে, এমন জিনিস আছে যেগুলো ধরা ছোঁয়া যায় না, সেই ক্ষেত্রে ইট বসবে। তো আমি তোমাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি এই জিনিসগুলোর ক্ষেত্রে। দেখো পরীক্ষাতে যদি তোমার আসে যে আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, এইটা যদি পরীক্ষাতে আসলো তো এটা ট্যাগ কোয়েশ্চেনটা আমরা কিভাবে করব? দেখো আমার দরকার অপারেটর, আচ্ছা এই তো স্যার অপারেটর পেয়ে গেছি। এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা একটু আগে দেখাইলাম যে হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, ফিউ, সিলডাম, হ্যাঁ, অথবা নট বা নো, কিছুই নাই, তাইলে এই বাক্যটা বা এই স্টেটমেন্টটি হচ্ছে অ্যাফার্মেটিভ, এখানে কোনো নেগেটিভিটি ওটাও নাই। আচ্ছা, তাহলে আমাদেরকে নেগেটিভ করতে হবে ইজ, আর তার সাথে নট যুক্ত করতে হবে ইজন্ট। আরে আল্লাহ সাবজেক্ট হিসাবে তার প্রোনাউন কি হবে? এইসটাকে বড় করে দিয়ে অর্থাৎ হি লিখতে হবে। তো এই তো বুঝতেছো তো, তাই না? একটু একটু করে বুঝতেছো। তোমরা যেহেতু নতুন, ইতিপূর্বে এই গ্রামারগুলো কখনো শেখো নাই, ইনশাল্লাহ শেখবা। যেহেতু আমি বেসিক থেকে শেখাই নাই, এজন্য অনেক কিছু তোমাদের কাছে খুব জটিল মনে হচ্ছে। বেসিকটা শিখতে গেলে একটু সময় দিতে হবে স্যারকে, সেই ক্ষেত্রে কোর্সটা তোমরা করতে পারো। তোমরা যদি ভর্তি হও ইনশাল্লাহ আমি কোর্সটা শুরু করে দিব, ইংলিশের বুলেট করে দিব, যেন তুমি এসএসসিটা শেষ করেই স্টুডেন্ট পড়াইতে পারো ইনশাল্লাহ। ওকে, এরপরে অল থাকলে কি হয়? অল থাকলে ইট হয়। এবার আমি যদি বলি অল ইজ ওয়ান, আচ্ছা অপারেটর কোথায়? ইজ, এখানে কোনো নট নাই, তাহলে আমি নট দিব ইজন্ট। আর অল থাকলে কি? ইট। ওকে, এখন বুঝতেছো না? সহজ হয়ে গেছে না? আচ্ছা, আরও সহজ হয়ে যাবে। এইবার আমি তোমাদেরকে আরও কিছু উদাহরণ দিচ্ছি। তো এই উদাহরণটা একটু দেখো, এখানে ওয়াজ এবং এখানে রানা, তো এটা অপারেটর। তো আমি অপারেটরটা কি লিখবো? এখানে সরাসরি লিখবো ওয়াজ, আর তার সাথে নট যুক্ত করবো ওয়াজন্ট, আর রানা হচ্ছে পুরুষ, সেই ক্ষেত্রে আমি হি লিখবো। শিক্ষার্থীরা, তো মোটামুটিভাবে আমরা ট্যাগ কোশ্চেনের আজকে প্রথম পর্ব শেষ করলাম। মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমি বারবার বলি এই ক্লাসে আমি শেখাই নাই, এই ক্লাসটা জাস্ট তোমাদেরকে একটা ধারণা দিলাম যে আমাদের ক্লাসগুলো কেমন হবে। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমি ক্লাস দেব, সপ্তাহে অ্যাটলিস্ট 3টা করে ক্লাস দেওয়ার চেষ্টা করব ইউটিউবের মধ্যে, ঠিক আছে? আর তোমরা যারা আরও অ্যাডভান্স হতে চাও অবশ্যই কোর্সটা করে ফেলবা। তো তোমাদের প্রতি অনেক বেশি শুভকামনা রইল পরবর্তী ক্লাস দেখার জন্য। ক্লাসটা দেখার সাথে সাথে একটা লাইক বা কমেন্ট করে দিবে, যেন আমি আরও বেশি আগ্রহ হই তোমাদের ক্লাস নেওয়ার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।